হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। হ্যাঁ, আজকে একটু টানা ক্লাস নিয়ে হয়তো এই ইয়েটা শেষ করে দিব আমরা। ঠিক আছে? কেমন আছেন সবাই? ঠিক আছে, আপনাদেরকে একটু বেশি সময় ধরে অপেক্ষা করতে হলো আর কি। হ্যাঁ, তো আমাদের তো প্রায় শেষের দিকে মোটামুটিভাবে আমি স্ক্রিনটা একটু রেডি করে নিয়েছি, তারপর ক্লাসটা শুরু করব। ঠিক আছে? হ্যাঁ, তো প্রচণ্ড গরম আসলে। জি, ভালো গরম পড়েছে। হ্যাঁ, স্ক্রিনটা একটু ঠিক করে নিলাম। আচ্ছা, আমরা আমাদের পড়াটা শুরু করব। ঠিক আছে? আজকে মোটামুটি 4টা ক্লাস করে আমাদের প্রিলির যে আইসিটিটুকু দরকার বা দরকার ছিল সেটা মানে শেষ। রিটেনের 3-4টা ক্লাস বাকি থাকবে। ঠিক আছে? তো ওইগুলো আমরা করে ফেলবো, সমস্যা নেই। ওটা নিয়ে আমি ক্লাসগুলো করে রাখবো, রেকর্ড থেকে যাবে, আপনারা জাস্ট সময় মতো একটু টেনে করে নিলেন, শেষ। তাহলে আমাদের প্রিলি যা দরকার ছিল তা শেষ। আর রিটেনের জন্য ওই 3-4টা ক্লাস করে নিলে প্রিলির পর আপনারা যে কোনো সময় করে নিতে পারবেন। ঠিক আছে? আর তাছাড়া যদি পরীক্ষা দেওয়ার পর রিটেন পড়তে গিয়ে কোনো টপিকে ঝামেলা হয়, সেটা বললে হয়তো আমি করিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা নিয়ে প্রথম কথা বলবো আর কি। ঠিক আছে? সেটা হচ্ছে আমরা ডেটা কমিউনিকেশনের মধ্যেই ছিলাম। হ্যাঁ, ডেটা ট্রান্সমিশন মোড। হ্যাঁ, আমাদেরই ছিল ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন মোড। একটা বিষয় কি, মানে ওয়ালাইকুম আসসালাম। একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার মানে ধরেন, মানে আমি শুধু এটা পুরুষ মানুষের ক্ষেত্রে বলছি না, মানে আপনার এটা পুরুষ মানুষ, হ্যাঁ, না শুধু মানুষের বেলায় যদি বলি, হোক সেটা নারী বা পুরুষ। ধরেন আপনি নিজের মানে তরফ থেকে, নিজের দায়িত্ববোধ থেকে, মানে আপনি যখন হোক সেটা কোনো একটা ছোট জব, তো আসলে ছোট বড় হয় না, মানে যে কোনো একটা ধরেন অল্প রেঞ্জের একটা বেতনের চাকরি করছেন অথবা বেশি, যে কোনোটাই করেন না কেন, কিন্তু আপনি মন থেকে যখন আপনার পরিবারের জন্য, মানে আত্মীয় স্বজনের জন্য বা ক্লোজ যে মানুষগুলো আর কি আপনার জীবনে, তাদের জন্য সামান্য কিছু যখন আপনি কিনবেন, সামান্য তো আর হয় না, এটা ভালোবাসার বিষয় আসলে। তো কিনে যখন আপনি উপহার হিসেবে দিবেন, আর খুব ক্লোজ একজন মানুষ আপনার সামনে যদি বলে, আপনার বাবা মা বা ভাই বোন যদি বলে যে এটা তার আসলে পছন্দ হয়নি, ঠিক আছে, এমন জিনিসটা কেন কিনে দিল, তো বিষয়টা আসলে স্বাভাবিক অর্থে মানে খারাপ লাগার কথা। হ্যাঁ, যেমন এটা আমার ক্ষেত্রে হয়েছে, তাই আমার খারাপ লেগেছে। বেশ কয়েকদিন আমার মনটা খারাপ ছিল, বাট আমি পরবর্তীতে ভেবেছি একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার এটা ঠিকই তো আছে এক হিসেবে, মানে কারো ভালো লাগেনি সে তো এটা বলতেই পারে, মানে এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছে। বাট পরক্ষণে যদি এটা আমি আমার ক্ষেত্রে ভাবি, যে আমাকে কেউ যদি ভালোবেসে একটা জিনিস গিফট দেয়, সেটা আমার পছন্দ না হলেও, মানে
এটা বলতে পারি না যে ভালো লাগেনি, ঠিক আছে। এখন এটা দোষের নাকি কিসের এটা তো বলতে পারছি না আসলে, ঠিক আছে। এর জন্য আসলে হয় ওই মানুষটাকে নিয়ে কেনা, আর না হয় সে যেন তার পছন্দ মতো কিছু কিনে নিতে পারে, এরকম কিছু একটা সম্মানই মানে তার হাতে তুলে দেওয়া, যে আমার সীমাবদ্ধতা থেকে আমি এতটুকুই দিলাম, মানে তোমার যেটা ভালো লাগে কিনে নিও, ঠিক না? এরকম হলে মানে তখন বিষয়টা ভালো হয়। তো আজকে আমরা কিন্তু আইসিটি ক্লাসগুলো শেষ করে ফেলবো, যে 3-4টা ক্লাস, 4টা ক্লাস বা 5টা ক্লাস, ঠিক আছে, করব। আমার আসলে ওই যে সমস্যাগুলো ছিল সেগুলো আমি কাটিয়ে ওঠার চেষ্টা করেছি। আর জীবন মানেই তো সমস্যা, সমস্যা থেকেই যাবে। বারবার একই কথা বললে মন খারাপ লাগবে, আর ভালো লাগবে না, ঠিক আছে। আপনারা ধৈর্য ধরেছেন আর আমাকে একটু সময় দিয়েছেন, এর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ। তবে ম্যাক্সিমাম ক্লাস অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, ঠিক আছে। কয়েকটা ক্লাসের জন্য, 13টা ক্লাসের জন্য আমরা হয়তো একটু অপেক্ষা করেছি। ওই ক্লাসগুলো করে ফেললে মানে হচ্ছে এখন তেমন একটা চাপ পড়বে না, জাস্ট একদিনে আপনি এগুলো দেখে নিতে পারবেন টেনে টেনে, ঠিক আছে। আচ্ছা, তো ডেটা ট্রান্সমিশন মোড, প্রতিটা ক্লাসের পর হয়তো 10-15 মিনিট করে ব্রেক যাবে আর কি। হ্যাঁ, আজকে ধরেন এই ক্লাসটা হয়ে গেলে 10-15 মিনিট ব্রেক দিয়ে আবার হচ্ছে আরেকটা ক্লাস করব, এরপর নামাজের ব্রেক দিয়ে এরপর আবার শুরু করব। হ্যাঁ, 2টার পর থেকে। আজকে যেহেতু আখেরি জুম্মা তাই একটু সময় বেশি লাগতে পারে, 2টা বা 2:30 থেকে আমরা নেক্সট ক্লাসটা শুরু করব। এরপর ইফতারের আগ পর্যন্ত করে মোটামুটি ক্লোজিং। এই কোর্স ক্লোজিং মানে হচ্ছে প্রিলির জন্য পুরোপুরি ক্লোজিং, আর রিটেনের কয়েকটা ক্লাস থাকবে, আপনাদের চাহিদা অনুযায়ী যদি ক্লাস থাকে সেটাও করে দিই, সমস্যা নেই। আমার এই দিক থেকে কোনো আন্তরিকতার ঘাটতি থাকবে না, ঠিক আছে। গ্রুপ তো থেকে যাবে, আপনাদের সমস্যা হলে আপনারা বলবেন। আমি কিছুদিন রেসপন্স করতে পারিনি আসলে, মানে আমি নিজে ওইসব বিষয়গুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে মানে আসলে পৃথিবীতে কাউকে সন্তুষ্ট করা যায় না কখনোই, ঠিক আছে। আর আপনি সন্তুষ্ট করতে পারবেন এটা ভেবেই, মানে স্রষ্টার সৃষ্টিকে সন্তুষ্ট করার চাইতে স্রষ্টাকে মানে সন্তুষ্ট করা অনেক বেশি সহজ। আর সবচেয়ে বড় কথা হলো আপনি নিজে থেকে কারো ভালো চাওয়াটা উচিত না আসলে। ভালো চাইতে গেলে দেখা যায় সে প্রথমে বুঝবে না, আর একটা সময় পরে গিয়ে যখন রিয়েলাইজ করবে তখন সময় থাকবে না, আর এই মাঝখানের যে সময়টা, এই সময়টা আপনার কষ্টে কাটবে। বিষয়গুলো হচ্ছে এমন। তো যেটা বলতে যাচ্ছিলাম আর কি, ডেটা ট্রান্সমিশন মোডে আমরা কিন্তু এর আগে একটা দেখেছিলাম যে ডেটা প্রবাহের যে দিক, সেই দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা 3টা ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স। সিমপ্লেক্সে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আপনার ডেটাটা জাস্ট একমুখীভাবে প্রবাহিত হয়, এক পক্ষ প্রেরণ করবে, আরেক পক্ষ শুধু এটা রিসিভ করবে, শুনবে, বাট কিছু পাঠাতে পারবে না। হাফ ডুপ্লেক্সে ছিল উভয়ই কমিউনিকেট করতে পারবে, কিন্তু একজন যখন পাঠায় তখন আরেকজন পাঠাতে পারে না বা তথ্য প্রেরণ করতে পারে না, কারণ কি লাইনটা বিজি থাকে। একজন পাঠানোর পর তারপর আরেকজন এটা পাঠাতে পারে। আর ডুপ্লেক্স হচ্ছে এই যে আমরা যে মোবাইল কমিউনিকেশন সিস্টেম যেটা দেখে থাকি, আপনি বলছেন আমি শুনতেছি, আমিও বলছি আপনিও শুনছেন, মানে এমন না যে আপনি যখন বলছেন বা পাঠাচ্ছেন তখন আমি পাঠাতে পারছি না, বিষয়টা এমন না, ঠিক আছে। তো আমরা এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এরপরে আরেকটা প্রকারভেদ আছে, সেটা হচ্ছে প্রাপকের সংখ্যা ও অধিকারের উপর ভিত্তি করে, ঠিক আছে। এই বিষয়টা একটু এইভাবে লিখে রাখবেন, সেটা হচ্ছে প্রাপকের সংখ্যা প্লাস অধিকার। প্রাপকের সংখ্যা প্লাস অধিকার। প্রাপকের সংখ্যা বা অধিকারের উপর ভিত্তি করে আমাদের যে এই যে ডেটা ট্রান্সমিশন মোড, এটা হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের, ঠিক আছে, 3 ধরনের। একটা হচ্ছে ইউনিকাস্ট, ঠিক আছে। তারপর একটা হচ্ছে ব্রডকাস্ট, আর একটা হচ্ছে মাল্টিকাস্ট। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট,
এই হচ্ছে আমাদের যে তিন ধরনের, সেটা হচ্ছে প্রাপকের সংখ্যা ও অধিকারের উপর ভিত্তি করে। আসলে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের জাস্ট মানে পার্থক্য করতে চাইলে এক্সাম্পল দিয়ে পার্থক্য করলে আমাদের জন্য সহজ হবে, মানে বুঝতে সহজ হবে, আমরা বুঝি, ঠিক আছে। মানে হচ্ছে বাট তারপরও একটু খেয়াল করেন, এই যে শব্দটা ইউনি বলতেই তো আমরা বুঝি এক। আচ্ছা, আপনি সোজা কথা, আপনি তো ডেটা প্রেরণ করবেন, আরেকজনের তো রিসিভ করতে হবে, আর এমন না যে আপনি পাঠাচ্ছেন, এই বিষয়টা এমন না। মানে ইউনিকাস্টের বিষয়টা হচ্ছে যেহেতু ডেটা আদান প্রদানের ক্ষেত্রে একজন প্রেরক লাগে আর একজন প্রাপক লাগে। আসলে আপনার যে ট্রান্সমিশন মোডে একজন প্রেরক থাকে কতজন? একজন। প্রাপকও কতজন? একজন। এই একজন প্রেরক এবং একজন প্রাপক এর মধ্যে ডেটা আদান প্রদানের যে বিষয়টা সেটাকে আমরা বলছি ইউনিকাস্ট। আবার বলছি যে ট্রান্সমিশন পদ্ধতিতে আপনার একজন প্রেরক ও একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয় তাকে বলা হচ্ছে ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড, ঠিক আছে, ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড। তাহলে একজন এই কারণে ইউনিকাস্ট। বিষয়টা কেমন? বিষয়টা যদি আমরা দেখি যে ধরেন আমরা আমাদের কাছে খুব কমন একটা ব্রাউজার নাম হচ্ছে গুগল ক্রোম। ধরেন আপনি এই গুগল ক্রোমে ঢুকলেন, গুগল ক্রোমের যে সার্চ বাটন আছে সেখানে আপনি কোনো একটা ওয়েবসাইটের নাম লিখলেন, অ্যাড্রেস দিলেন, আপনি সেখানে চলে গেলেন। আচ্ছা, আপনি যখন গুগল ক্রোমে মনে করেন যে সার্চ দিলেন, ওয়েবসাইটটা চলে আসলো, ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন। তা আমরা যখন কোনো একটা ওয়েবসাইট, কোনো একটা ঠিকানায় অ্যাক্সেস নিতে চাই, তখন আসলে অ্যাক্সেস নিতে চাইলে এই যে ক্লিক করলাম তখন একটা সংকেত তাদের সার্ভারে চলে যায়। এখন তারা কি করে, অ্যাক্সেস দিলে আমরা সেটার ভিতরে ঢুকতে পারি। তো অটোমেটিক যে সিগন্যালটা গেল, যাওয়ার পর ফিরতে একটা সিগন্যাল আসতেছে, তাহলে তার সাথে শুধু আমার ওই সার্ভারের সাথে শুধু আমার কি হচ্ছে, ডেটার আদান প্রদান বা তথ্যের বিনিময় হচ্ছে। এই কারণে এমন সিস্টেমটাকে আমরা বলছি কি ইউনিকাস্ট। তাহলে ব্রাউজিং এ ওয়েবসাইট থ্রু আ ব্রাউজার ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ ইউনিকাস্ট। আমরা তো এটা বলতে পারি, ঠিক কিনা? তাহলে আমরা যখন ব্রাউজ করি কোনো একটা সাইট বা অ্যাড্রেস, সেটা ইউনিকাস্টের মধ্যে পড়ছে। আবার ধরেন আমার একটা বাজারে একটা নতুন মুভি আসলো, মুভিটা আমি ডাউনলোড করব, আমাকে একটা লিঙ্ক দেওয়া হলো। অথবা ধরেন আমি সার্ভার থেকেই আমি একটা লিঙ্ক ডাউনলোড করব, যেমন মানে ছবি ডাউনলোড করব। তো ধরেন খুব কমন এবং খুব দ্রুত মানে ডাউনলোড করা যায়, সেটা হচ্ছে আমরা যে সার্ভার থেকে করে থাকি সেটা হচ্ছে FTP সার্ভার। এই যে FTP সার্ভার, ঠিক আছে, FTP সার্ভার খুব দ্রুত আমরা ডাউনলোড দিলে খুব দ্রুত ডাউনলোড হয়ে যায়, 4-5 মিনিটের মধ্যে 2-2.5 জিবির একটা মুভি ডাউনলোড হয়ে যায়। তো ধরেন FTP সার্ভার থেকে আমি একটা ডাউনলোড করতে যাচ্ছি কোনো একটা ফাইল। এই যে একটা ফাইল আমি ডাউনলোড করছি, তাদের সার্ভারে আমি রিকোয়েস্ট দিলাম, তারা আমাকে অনুমতি দিয়ে দিল। এখানেও শুধু আমাদের কি একজন প্রেরক এবং আরেকজন প্রাপক। তো এই যে কোনো সার্ভার থেকে বা কোনো একটা সাইট থেকে ডাউনলোড করার যে বিষয়টা, সেটাও কিসের মধ্যে পড়ে? ইউনিকাস্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এই যে এরকম বিষয়গুলোকে আমরা ইউনিকাস্ট বলছি। আচ্ছা, একটা জিনিস বলবেন, সেটা হচ্ছে এই যে FTP, এই FTPর ফুল ফর্মটা কি? FTPর ফুল ফর্মটা হচ্ছে, মনে আছে, সেটা হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল, ওকে। তাহলে ইউনিকাস্টের বিষয়টা আমরা আমাদের মতো করে একটু ক্লিয়ার করে রাখলাম। সেটা হচ্ছে যে যদি বিষয়টা এমন হয়, সেটা হচ্ছে যে আপনার
কোনো একটা ট্রান্সমিশন মোডে একজন প্রেরক এবং একজন প্রাপক থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো কি ইউনিকাস্ট। এক্সাম্পল আমাদের দেখাটা দরকার এই কারণেই, যাতে করে আমরা আমাদের মতো করে এই জিনিসটা দেখতে পারি, বুঝতে পারি। ওকে, আচ্ছা, তাহলে ইউনিকাস্টের বিষয়টা ক্লিয়ার, মুছে দিচ্ছি। কেমন? এবার আসেন আমরা যে জিনিসটা নিয়েই করব সেটা হচ্ছে ব্রডকাস্ট। ছোটবেলায় ব্রডকাস্টটা নিয়ে একটু হতো, মানে আপনার ওই যে ব্রডকাস্টিংয়ে ক্রিকেট ম্যাচ, ছোটবেলায় যখন প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল পড়তাম, স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়তাম, তো এগুলো পড়ার সময় হয়তো কি আপনার এই যে কিছু কমন ওয়ার্ড আছিল না, যে তার প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল সেম, ঠিক না? এই ব্রডকাস্ট একবারই করছিল, তা মানে হচ্ছে ব্রডকাস্টের তো প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল সেম, তো বলছে এটার পাস্ট ফর্ম কি, একবার ক্লাসে জিজ্ঞাসা, আমি ভাবছি ওই যে ইডি যুক্ত করে দিলে তো হয়ে যায়, ছোটবেলায় তো ব্রডকাস্টেড, ঠিক আছে, ব্রডকাস্টেড। তবে তার চেয়ে সুন্দর হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি ব্রডকাস্ট। তো ব্রডকাস্টের যে বিষয়টা, যে সম্প্রচারের যে বিষয়টা, আপনি সম্প্রচারের বিষয়টা ভালোভাবে ভাবেন। একটা জায়গা থেকে ক্রিকেট লাইভ ম্যাচ টিভিতে দেখানো হচ্ছে, শুধু কি আমি একা দেখতে পাচ্ছি? আমি কিন্তু একা দেখতে পাচ্ছি না, আমরা সবাই চাইলে দেখতে পাচ্ছি যদি আমাদের কাছে একটা ডিভাইস থাকে, টেলিভিশন, মোবাইল অথবা কম্পিউটার, ল্যাপটপ, এগুলো দিয়ে আমরা দেখতে পাচ্ছি। তো সম্প্রচার করা হচ্ছে একটা জায়গা থেকে, দেখতে পাচ্ছি আমরা সবাই, ঠিক না? দেখতে পাচ্ছি কি আমরা সবাই, অর্থাৎ আমরা আসলে মূলত একটা নেটওয়ার্কের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? ওভারঅল সবাই আমরা কোনো না কোনো নেটওয়ার্কের মধ্যে আছি। ধরেন আমরা একটা নেটওয়ার্কের মধ্যে আছি, হ্যাঁ, এই নেটওয়ার্কের। এখন এই নেটওয়ার্কের মধ্যে ডেটা প্রেরণের কাজ একজন করবে, বাট যদি এই নেটওয়ার্কের অধীনে যতজন ইউজার থাকবে, যতজন প্রাপক থাকবে, তারা সবাই এটা দেখার অনুমতি পাবে, তারা সবাই এটা রিসিভ করতে পারবে। এমন ধরনের সিস্টেমটাকে আমরা বলছি কি ব্রডকাস্ট। অর্থাৎ যখন আমরা একটা নেটওয়ার্কের মধ্যে থাকি এবং এই নেটওয়ার্কের মধ্যে বা এর আয়তায় যতগুলো ডিভাইস আছে, ঠিক আছে, সেই সকল ডিভাইসগুলো কি করতে পারবে? ওই ডেটাকে রিসিভ করতে পারবে, ঠিক আছে, গ্রহণ করার অনুমতি রাখে। এমন ধরনের সিস্টেমটাকে আমরা বলি ব্রডকাস্ট সিস্টেম। তাহলে এটা কি বলতে পারি যে ডেটা ট্রান্সমিশন মোডে কোনো একটি নেটওয়ার্কের অধীনে যতগুলো ডিভাইস থাকে, তারা সবাই ডেটা কি করতে পারে? রিসিভ করতে পারে, বা তাদের সবার ডেটা রিসিভ করার কি আছে? অনুমতি আছে। এমন ধরনের যে সিস্টেমটাকে আমরা কি বলছি? ব্রডকাস্ট। ব্রডকাস্টের যে বিষয়টা, এক্সাম্পল আমরা সোজা কথা ইজিলি দিতে পারি, রেডিও, টেলিভিশন, ঠিক আছে, রেডিও টেলিভিশনে সম্প্রচারিত যে বিষয়গুলো, সেগুলোকে আমরা কি বলছি? যে আপনার ব্রডকাস্টিং, ঠিক আছে। তাহলে ইউনিকাস্ট ছিল একজন প্রেরক একজন প্রাপক। ব্রডকাস্টে হচ্ছে প্রেরক হয়তো একটা নেটওয়ার্কের মধ্যে থাকে একজন প্রেরক, আর প্রাপক কিন্তু অনেক, ঠিক আছে। এমন একটা সিস্টেমকে আমরা বলছি কি ব্রডকাস্ট, এবং প্রাপকের সবার অনুমতি থাকবে। এই যে বহু, এদের সবার অনুমতি থাকবে এটাকে রিসিভ করার। আমার কথাটা কি বোঝা গেছে? সবার অনুমতি থাকবে এটা রিসিভ করার। আচ্ছা, এমন না যে আমি স্পেসিফিক কয়েকজনকে পাঠাতে পারছি, বিষয়টা এমন না, সবাই পারবে। আচ্ছা, মাল্টিকাস্ট। ব্রডকাস্ট যেমন একজন অনেক এবং সবার অনুমতি আছে। মাল্টিকাস্ট, মাল্টি বলতেই তো অনেক বোঝায়, মাল্টি বলতে অনেক বোঝায়, ঠিক আছে। তবে ব্রডকাস্ট এবং মাল্টিকাস্টের মধ্যে পার্থক্য করে দেওয়া যায়। ব্রডকাস্টে যেমন এটা করা যায় না যে আমি যাকে পাঠাতে যাচ্ছি শুধু তারাই করবে, রিসিভ করতে পারবে, কিন্তু মাল্টিকাস্টে এটা করা যায়, আমি যাকে পাঠাতে চাচ্ছি শুধু সেই কি করতে পারবে? আপনার এটা রিসিভ করতে পারবে। সে আমাদের অনেকেরই ইমেল আইডি আছে, তো ইমেল আইডির আগে এক সময় ইয়াহুটা সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল,
ইয়াহু তো ডাউন হয়ে গেল, গুগল এখন হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং নাম্বার 1 প্ল্যাটফর্ম। তো ধরেন ইমেল পাঠানোর জন্য, চিঠির আদান প্রদানের জন্য আমরা এই যে গুগলকে ব্যবহার করছি। ম্যাক্সিমাম আমাদের যে অ্যাকাউন্ট সেটা google.com-এর। এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, এই যে গুগলের যে বিষয়টা, গুগলের সেটা হচ্ছে আমি যখন ইমেল পাঠাবো, তো এই গুগল যে ইমেল, যে জিমেল যে সিস্টেমটা, এই জিমেল আমাদের অনেকের আছে, আছে না, অনেকের আছে, বাট প্রত্যেকের ঠিকানা কি নির্দিষ্ট। আমি যদি চাই তাহলে আমি শুধুমাত্র তাকেই পাঠাতে পারবো। খেয়াল করেন, এই নেটওয়ার্কটার অধীনে অনেকে আছে, কিন্তু ঠিকানাটা নির্দিষ্ট হওয়ার কারণে যাকে চাচ্ছি তাকে নির্দিষ্ট করে পাঠাতে পারছি, যেটা মানে এই জায়গাটায় ব্রডকাস্টিং কিন্তু সম্ভব ছিল না। কথাটা কি বুঝতে পারছেন? থ্যাঙ্কস। কেন? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে মাল্টিকাস্টের যে বিষয়টা, মাল্টিকাস্টের বিষয়টা যদি আমরা মানে একটু ভালোভাবে খেয়াল করি বা বুঝতে চাই, তাহলে যে বিষয়টা হচ্ছে যে আমরা একটা নেটওয়ার্কের অধীনের মধ্যে থাকব, কিন্তু এই যখন নেটওয়ার্কের অধীনে থেকে একটা ডিভাইস থেকে, একটা জায়গা থেকে যখন আমরা ডেটা প্রেরণ করব, ঠিক আছে, তখন প্রাপককে আমরা নির্দিষ্ট করে বলে দিতে পারবো, ঠিক আছে, বা নির্দিষ্ট করতে পারবো, এবং সে ছাড়া আর কারো অনুমতি থাকবে না ওই ডেটাকে রিসিভ করার। এমন একটা জিনিসকে আমরা কি বলছি? মাল্টিকাস্ট। তাহলে এই যে ইমেল পাঠানো, ঠিক আছে, তারপর গ্রুপ SMS পাঠানো। আচ্ছা, SMS-ও তো একটা সিস্টেম। SMS চাইলে আমি অনেককে পাঠাতে পারবো, একজনকে পাঠাতে পারবো, গ্রুপ করে পাঠাতে পারবো। ধরুন একটা গ্রুপ করে যদি পাঠাই, তাহলে শুধু ওই গ্রুপের অধীনে যারা থাকবে শুধু তারাই রিসিভ করতে পারবে, তাদের কাছে যাবে, অন্য কারো কাছে যাবে না। কথাটা কি বুঝাতে পারছি কিনা? তাহলে গ্রুপ SMS, গ্রুপ MMS, ঠিক আছে, ইমেল পাঠানো, এইসব কার অধীনে? মাল্টিকাস্টের অধীনে। তাহলে আমরা এই জায়গাটায় বলতে পারি যে সোজা কথা, মাল্টিকাস্টের যে বিষয়টা সেটা হচ্ছে একই নেটওয়ার্কের অধীনে অনেক ডিভাইস থাকলেও তারা সবাই আসলে গ্রহণ করার অনুমতি পাবে না, যাদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়া হবে শুধু। ওহ, বিদ্যুৎ তো চলে গেল, শেষ, অবস্থা খারাপ। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেল আর কি। হ্যাঁ, তো না, একটু ঠিক করে নিই, তারপর আবার কথা বলছি এটা নিয়ে। মোটামুটি ভাবে হয়ে গেছে আর কি। মোটামুটি ভাবে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইখানে অনুমতির দরকার নেই, সবাই পারে, অনুমতির দরকার নেই, বাট এখানে সবাই পারে না, অনুমতি লাগে। মানে যাদের অনুমতি থাকবে শুধু তারাই করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে কি কি নিতে পারি? এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি যে গ্রুপ SMS বা MMS বা ইমেল পাঠানো, ঠিক আছে। তারপর ভিডিও কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং, ঠিক আছে।
তো মোডের এই ধরনটা অনুযায়ী আমরা বলতে পারি যে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমরা যদি বলি হ্যাঁ জুমে আমরা লাইভ ক্লাস নেব, তো জুমে এটাকে প্রাইভেট যখন করা থাকে তখন তো যে কয়েকজনকে অনুমতি দেওয়া হয় তারাই ঢুকে তারপর ক্লাসটা করতে পারে, অন্য কেউ করতে পারছে না, মাল্টিকাস্ট। ঠিক আছে, তাহলে মোটামুটিভাবে আমাদের এই জায়গাটা আমরা একটু পারবো। ঠিক আছে, তাহলে একবার সামান্য 1 মিনিটের জন্য বলে দিচ্ছি ডেটা ট্রান্সমিশন মোড। এই ডেটা ট্রান্সমিশন মোড অনুযায়ী হ্যাঁ এই প্রাপকের সংখ্যা এবং অধিকার, এই যে দেখেন প্রাপকের সংখ্যা এবং অধিকার, তো প্রাপকের সংখ্যা এবং অধিকার অনুযায়ী 3 ধরনের। তো ইউনিকাস্ট, একজন প্রেরক একজন প্রাপক, প্রেরক এবং প্রাপকের সংখ্যা একজন করে, এবং অধিকার শুধু ওই দুজনেরই। এদের মধ্যে যদি এমন সিস্টেমে আদান প্রদান হয় এমন করে, তাহলে আমরা বলবো ইউনিকাস্ট। ব্রডকাস্ট কি ছিল? প্রেরক একজন হতে পারে বাট প্রাপক অনেক, এবং সবার অনুমতি থাকবে, এটা উন্মুক্ত এবং সবাই রিসিভ করতে পারবে, এবং একটা নেটওয়ার্কের অধীনে হতে হবে। মাল্টিকাস্ট, একটা নির্দিষ্ট নেটওয়ার্কের অধীনে আমরা যখন অনেকেই থাকি তখন সবাই সেই ডেটা গ্রহণ করার অনুমতি রাখে না। প্রেরক একজন হলেও প্রাপক সেক্ষেত্রে কিন্তু অনেক হতে পারে, কিন্তু সবার অনুমতি থাকবে না, যাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হবে তাদেরই অনুমতি থাকবে। এরকম যে এক্সাম্পলগুলো, এগুলোকে আমরা বলছি মাল্টিকাস্ট। ব্রডকাস্ট মাল্টিকাস্টের মধ্যে পার্থক্য, এখানে অনুমতির প্রয়োজন নেই, এক নেটওয়ার্কের অধীনে থাকলেই সবাই পারবে, এখানে নেটওয়ার্কের অধীনে থাকা সত্ত্বেও সবাই পারবে না, অনুমতি লাগবে, এই হচ্ছে পার্থক্যটা। ঠিক আছে, তাহলে ডেটা ট্রান্সমিশন মোডে প্রাপকের সংখ্যা এবং অধিকার অনুযায়ী আমরা পার্থক্যটা একটু দেখে নিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা আমাদের মোটামুটি শেষ, এবং হচ্ছে এখন একটা মাধ্যম দেখতে হবে, যে মাধ্যমের মধ্যে দিয়ে আমরা ডেটা আসলে আদান প্রদান করব। ঠিক আছে, সেই মাধ্যমটা আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন মিডিয়াম। ডেটা কমিউনিকেশন মিডিয়াম। ডেটা কমিউনিকেশন মিডিয়াম। আচ্ছা, তো ডেটা কমিউনিকেশন মিডিয়াম মানে সোজা কথা, আমরা ডেটা কমিউনিকেশন মানেই তো একজন আরেকজনের সাথে যোগাযোগ করবে, হোক সেটা কাছে থেকে অথবা কি দূরে থেকে। তো এই যে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক এবং প্রাপক কমিউনিকেশন করব, যেখানে সেন্ডার থাকবে, রিসিভার থাকবে, দুজনের মধ্যে যে ডিস্টেন্স কমও হতে পারে বা বেশি হতে পারে, দুজনের মধ্যে ডিস্টেন্স কি হতে পারে, কমও হতে পারে বেশি হতে পারে, বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে ডেটা আদান প্রদান করা। উদ্দেশ্যটা কি? ডেটা আদান প্রদান, উদ্দেশ্যটা হচ্ছে ডেটা আদান প্রদান। কেমন? এখন এই যে ডেটা আদান প্রদান এর জন্য এই কাজগুলো করার জন্য আমার একটা মাধ্যম দরকার। কি দরকার? মাধ্যম দরকার, অর্থাৎ এই যে মিডিয়াম দরকার। আর এই মিডিয়ামটা 2 ধরনের হতে পারে, সাধারণত আমরা দেখে থাকি 2 ধরনের হতে পারে। আমরা আগে টেলিফোনে কথা বলতাম, টেলিফোনে যখন কথা বলতাম তখন কিন্তু আমার বিষয়টা কি ছিল বলেন তো, তার দিয়ে সংযোগ ঘটাতে হতো। দেন আসলে মোবাইল, তার ছাড়া যে কোনো জায়গা থেকে যে কোনো সময় কল রিসিভ করা যাচ্ছে, কথা বলা যাচ্ছে। তাহলে মিডিয়ামের বিষয়টা যদি বলি, থ্যাংক ইউ। আচ্ছা, তো ধরেন মিডিয়ামের বিষয়টা যদি বলি আমরা, তাহলে মিডিয়ামের বিষয়টা হচ্ছে যে আপনার এই জায়গাটায় যদি আমরা একটু বলি, এখন এটা হতে পারে তারযুক্ত মাধ্যম অথবা তারবিহীন মাধ্যম।
তো তারযুক্ত বা তারবিহীন এই যেভাবেই হোক না কেন, বাট সেটা তো একটা মাধ্যম। তো আমরা যখন এই যে ডেটা কমিউনিকেশন মিডিয়ামটা পড়ব, মাধ্যমটা পড়ব, আমাদেরকে দুইটা জায়গা থেকেই পড়তে হবে। একটা তারযুক্ত মাধ্যম থেকেও পড়তে হবে, আর একটা হচ্ছে কি তারবিহীন মাধ্যম থেকে পড়তে হবে। দুইটা জায়গা থেকেই প্রশ্ন করে, তবে বেশিরভাগ সময় তারবিহীন জায়গাটা থেকে বেশি প্রশ্ন হয়। তারযুক্ত জায়গা থেকে শুধু একটা জায়গা থেকে প্রশ্ন করে, সেটা হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার থেকে প্রশ্ন করে। ঠিক আছে, মানে তারযুক্ত মাধ্যম যখন আমরা পড়ি, তারের মাধ্যমে যেগুলো, এখানে তিনটা জিনিস পড়তে হয়। কোএক্সিয়াল কেবল, মানে কেবল সিস্টেম, কেবল নেটওয়ার্ক যেটা আর কি, ঠিক আছে, সেটা আমাদের দেখতে হয়। হ্যাঁ, তো তারপর দেখতে হয় টুইস্টেড পেয়ার কেবল, ঠিক আছে, আরেকটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবার কেবল, এই তিনটা দেখতে হয়। আর হচ্ছে তারবিহীন যেটা, সেটা হচ্ছে ওই যে ওয়াইম্যাক্স, হটস্পট, ব্লুটুথ, ওয়াইফাই, ঠিক আছে, এইসব জিনিসগুলো আমাদের দেখতে হয় তারবিহীন। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এই জিনিসগুলো আমাদের দেখতে হয়। ঠিক আছে, তো এখন একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন যে ডেটা কমিউনিকেশন মিডিয়ামের কথাটা যদি আমরা বলি, তাহলে এই মিডিয়ামটা আমার হতে পারে দুই ধরনের। একটা হচ্ছে এটা কি রেঞ্জের বাইরে চলে গেল? আচ্ছা, একটা হচ্ছে তারযুক্ত আর একটা হচ্ছে তারবিহীন। একটা হচ্ছে তারযুক্ত আর একটা হচ্ছে তারবিহীন। ঠিক আছে, তারযুক্ত, তারবিহীন, বাইরে যায়নি। ঠিক আছে, মানে ভাবছি বোর্ডের ওই পাশে চলে যাব। তো এটাকে আমরা বলছি তারযুক্ত যেটা, সেটা হচ্ছে কেবল নেটওয়ার্ক, কেবল নেটওয়ার্ক। আর এটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক। এই ওয়্যারলেস নেটওয়ার্ক। তো কেবল নেটওয়ার্ক আর হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক, এই দুইটা জায়গা আমরা দেখব। তো কেবল নেটওয়ার্ক বললাম, তার তিন ধরনের তার সম্পর্কে আমাদের জানতে হবে। আর ওয়্যারলেসে তো আমরা আমাদের মতো করে দেখব। তো ফার্স্ট অফ অল আমরা কেবল নেটওয়ার্কটা দেখি, তারপর ওয়্যারলেসে যাই। তবে আবারও বলছি, এই জায়গায় ওয়্যারলেসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেবল নেটওয়ার্ক থেকে শুধু অপটিক্যাল ফাইবার, শুধু অপটিক্যাল ফাইবারটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমি একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, তো আমরা দেখলাম যে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের মাধ্যম প্রয়োজন, যার মাধ্যমে আমরা ডেটা আদান প্রদান করব। ঠিক আছে, মুছে দিচ্ছি। বিদ্যুৎ চলে গেছে, তো লাইটগুলো অফ হয়ে গেল, যার কারণে মানে একটু আলোক স্বল্পতা থাকবে, বাট ক্লাস করতে পারবেন, আসলে বুঝতে পারবেন। আমি তো মোবাইলে দেখছি যে মোটামুটি খারাপ না, বোঝা যাচ্ছে। আচ্ছা, আবার পাশে আবার ইয়াটা করে রাখছে, অন করে রাখছে স্ক্রিনটা, তো যাতে করে করতে পারি আর কি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখন কেবল নেটওয়ার্কে যাব। কেবল নেটওয়ার্কের মধ্যে প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল, একটা জিনিস খেয়াল করেন, এই যে এক্সিয়াল যে শব্দটা, এটা এসেছে এক্সিস থেকে। আবার বলছি, কি থেকে? এক্সিস। এক্সিস, দ্যাট মিনস আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে কি আপনার অক্ষ, নাকি? এক্সিস বলতে বুঝি না অক্ষ, ওই যে ছোটবেলায় পড়েছি না, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। কেন কোএক্সিয়াল বলা হয়, এটা আসলে যদি আমরা একটু দেখলে আমরা বুঝতে পারব বিষয়টা কেমন। সেটা হচ্ছে যে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, যে ধরেন একটু ছোট করে নিয়ে আসি প্রথমে।
অত ভালো তো আঁকতে পারি না, মানে হচ্ছে জাস্ট ওই একটু বোঝানোর জন্য আর কি, হ্যাঁ, বোঝানোর জন্য। ঠিক আছে, এই মানে আমি যেটা বলতে বোঝাতে চাচ্ছি আর কি, এই যে একটা সরু যে এখানে একটা তার দেখছেন, এটা হচ্ছে কপারের তৈরি। কিসের? কপার, সিইউ, কপার বা তামা। আর এই জায়গায় এটার উপরে মানে এই কপারের তারটা যার ভিতরে থাকে, এটা হচ্ছে একটা মানে আপনারা বলতে পারেন যে ফোম দিয়ে তৈরি আর কি, হ্যাঁ, ফোম, একটা ফোম থাকে সাদা সাদা কালার। এইটা হচ্ছে কপার ম্যাশ। কপার ম্যাশ মানে কপার ম্যাশ মানে পেস্ট করে একসাথে মিক্সড করে লাগানো এরকম। আর এটা হচ্ছে জ্যাকেট। তো একটা বিষয় কি আপনারা একটু খেয়াল করবেন, ডিশের যে তার আছে না, আমার কাছে এখন এই মুহূর্তে তারটা নিয়ে বসিনি যদিও, ডিশ যে আমরা মানে দিয়ে থাকি আমাদেরকে, ডিশের যে বিষয়টা আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে ডিশ কানেকশন যখন দেয় তখন যে তারটা দিয়ে কানেকশন দেয় সেটা কিন্তু কোএক্সিয়াল। এইখানে কোএক্সিয়াল ক্যাবলের যদি মানে ধরনটা যদি দেখি যে আসলে এটা কেমন, তাহলে দেখবেন একদম সবার ভিতরে যখন কাটা হয় সবার ভিতরে সরু এটা তামার তারের মতো থাকে, পাতের মতো, হ্যাঁ, এটা হচ্ছে মূল পরিবাহী। ঠিক আছে, এর বাইরে সাদা একটা আবরণ থাকে, এটাকে আমরা ফোম বা অন্য যে কোনো কিছু বলতে পারেন, ইনসুলেশন আর কি, ইনসুলেশন ফোম বলতে পারেন। ইনসুলেশন মানে হচ্ছে সে এই পরিবাহীকে অন্য কারোর সাথে কানেক্ট হতে দেয় না। এর বাইরে আবার আরেকটা কি থাকে, কপার ম্যাশ থাকে, মানে কপার দিয়ে তৈরি পাতলা একটা আবরণের মতো, কাগজের মতো এরকম। আর এরপর বাইরে একটা জ্যাকেট, মোটা কালো কালো যে জ্যাকেটটা থাকে, হ্যাঁ, ব্ল্যাক, এটা সাধারণত ব্ল্যাক হয়ে থাকে। এটা হচ্ছে সবার বাইরের স্তর। এখন দেখেন এইখানে এটা হচ্ছে পরিবাহী, এটা হচ্ছে পরিবাহী, এটাও কিন্তু পরিবাহী, এটা অপরিবাহী, আর এটাও জ্যাকেটটাও কি অপরিবাহী। তাহলে দেখা যাচ্ছে পরিবাহী হচ্ছে এখানে কয়টা, পরিবাহী হচ্ছে দুইটা, এই যে পরিবাহী সব মিলিয়ে দুইটা, অপরিবাহী 1+1 দুইটা। পরিবাহী কয়টা? দুইটা, অপরিবাহীও দুইটা। তো সবার ভিতরে হচ্ছে একেবারে সর্বভিতরে হচ্ছে পরিবাহী, এরপর অপরিবাহী, এরপর পরিবাহী, এরপর সবার বাইরের দিকে হচ্ছে অপরিবাহী। তাহলে পরিবাহী, অপরিবাহী, পরিবাহী, অপরিবাহী, এরকমভাবে আপনার যে তারটা তৈরি করা হয় সেটাকে আমি বলছি কোএক্সিয়াল কেবল। তবে কোএক্সিয়াল বলার পেছনে একটা বড় কারণ হচ্ছে এই যে দুইটা পরিবাহী তার, মানে আপনি কপারের কথা বলেন আর কপার ম্যাশের কথা বলেন, এই দুইটা পরিবাহী তার এই ধরনের, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এই মূল বিন্দু, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে দুইটা এই যে এই জিনিসটা এবং হচ্ছে এইটা, এই দুইটা একই অক্ষ বরাবর আছে, এই যে এই অক্ষটা বরাবর আছে। তো এই যে একই অক্ষ বরাবর থাকার কারণে, হ্যাঁ, দুইটা পরিবাহী জিনিস একই অক্ষ বরাবর থাকার কারণে, একই অক্ষ বরাবর থাকার কারণে এটাকে বলা হচ্ছে কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, এই দুইটা জিনিসই আপনার একই অক্ষ বরাবর আছে। কথাটা কি আমার বোঝা গেছে? একই অক্ষ বরাবর থাকার কারণে এটাকে আমরা বলছি, ঠিক আছে, কোএক্সিয়াল কেবল। তাহলে
সাধারণত আমরা এটা বলতে পারি যে কোএক্সিয়াল কেবল দুইটা পরিবাহী তারের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, মানে সোজা কথা, দুটি পরিবাহী তারের সমন্বয়ে গঠিত এক ধরনের যোগাযোগ ব্যবস্থা বা মিডিয়াম, সোজা কথা। তাহলে দুটি পরিবাহী তারকে পৃথক করার জন্য আমরা দুইটা অপরিবাহী, মানে এই দুইটা পরিবাহী যেন পরস্পরের সংস্পর্শে না আসে, তাই দুইটা অপরিবাহী আমরা একসাথে লাগিয়ে রেখেছি। এমন একটা জিনিসকে আমরা কি বলছি আপনার কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, তাহলে এই কোএক্সিয়াল কেবলের যে বিষয়টা সেটা আপনাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়েছে কিনা। এবার আসেন এই কোএক্সিয়াল কেবলের যে বিষয়টা আমি একটু হাতে রেখেছি আর কি, নেই তো, মানে যে কোনো সময় স্টপ হয়ে যেতে পারে, বলা যায় না। আচ্ছা, সেটা হচ্ছে এই যে সবার ভিতরে যে কপার ওয়্যার আছে, মূলত ডেটা কার মধ্যে দিয়ে প্রবাহিত হয়? মনে রাখবেন, ডেটা প্রবাহিত হয় মূলত কার মধ্য দিয়ে? এই যে সবচেয়ে ভিতরে যে কপার তারটা, সেই কপার তারের মধ্য দিয়ে। ঠিক আছে, আচ্ছা। আর এই যে ফোম সাদা কালারের, এটা হচ্ছে এক ধরনের ইনসুলেশন। এই ইনসুলেশন মানেই হচ্ছে অপরিবাহী। ঠিক আছে, ইনসুলেশন মানে কি? অপরিবাহী। এই যে ভিতরে যে কপারটা আছে না, এই কপারটা যেন বেঁকে না যায়, সবসময় সোজা থাকে। ঠিক আছে, এইটা নিশ্চিত করে কে? এই সাদা যে ফোমটা, ইনসুলেশন ফোমটা, সেটা। তাহলে আমরা বলতে পারি কপার ওয়্যার যাতে বেঁকে না যায়, এই যে এটা কপার বেঁকে বা কুঁচকে না যায়, কপার বেঁকে বা কুঁচকে না যায়, সেই বিষয়টা নিশ্চিত করে কে? এই ফোম। আচ্ছা, কপার ম্যাশ। আচ্ছা, এই যে তারগুলো দিয়ে যে আমরা যখন পরিবাহী করব, এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা মানে সংযোগ দিব, ডেটা স্থানান্তর করব, সেই জায়গাটায় যদি আমরা একটু দেখি যে কপার ম্যাশ, এটা তো পরিবাহী, এই দুইটা পরিবাহীর মাঝখানে আছে কি? ফোম। তো কপার ম্যাশ কি করে? এই যে বাইরের যে তাপের প্রভাব থাকে, চাপের প্রভাব থাকে, এই সব বিষয়গুলো থেকে ডেটাকে রক্ষা করে কে, বা তারটাকে রক্ষা করে কে? কপার ম্যাশ। তাহলে আমরা বলতে পারি বাইরের যে তাপ এবং চাপ, বাইরের তাপ এবং হচ্ছে চাপ, এই বাইরের তাপ চাপ থেকে রক্ষা করে। বাইরের তাপচাপের প্রভাব যদি কার্যকরী হতো, তাহলে ডেটা ট্রান্সফারে আমরা সুবিধা পেতাম না। ডেটা ট্রান্সফারে আমাদের কি হতো? অসুবিধা হতো, সমস্যা তৈরি হতো। আমার কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তো এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। তাহলে ডেটা যেন নির্বিঘ্নে, কোনো ধরনের সমস্যা ছাড়া আপনার কি হতে পারে? প্রবাহিত হতে পারে। তো এরকম একটা যে মানে নিশ্চয়তা দিয়ে থাকে কে? কপার ম্যাশ। ঠিক আছে, আর সবার সাইডে মানে সবার বাইরে যেটা জ্যাকেট, ব্ল্যাক কালারের অপরিবাহী। ঠিক আছে, এটাকে আমরা বলছি আউটসাইড ইনসুলেশন। ঠিক আছে, এটা হচ্ছে ইনসাইড ইনসুলেশন, আউটসাইড ইনসুলেশন, আউটসাইড ইনসুলেশন। এই বিদ্যুৎ কখন আসে আল্লাহ জানে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা একটু শক্ত ধরনের হয়ে থাকে, আমরা দেখি শক্ত ধরনের হওয়ার কারণে বাইরের আঘাত যাতে এটাকে নষ্ট করতে না পারে, সেই বিষয়টা সে নিশ্চয়তা দেয়। কথাটা কি বুঝা গেছে? তাহলে আমরা জানলাম যে কোএক্সিয়াল কেন বলা হচ্ছে। কোএক্সিয়ালের মধ্যে যে চারটা যে অংশ, ঠিক আছে, এই যে কপার তার, ফোম, ইনসুলেশন ফোম, কপার ম্যাশ আর জ্যাকেট, আউটসাইড ইনসুলেশন, কাজ কিন্তু তিনটার। মূল ডেটা প্রবাহিত হবে এই কপার ওয়্যারের মাধ্যমে। ঠিক আছে, আর তাকে রক্ষা করবে যাতে সে কুচকে না যায়, বেঁকে না যায়, রক্ষা করবে এবং নির্বিঘ্নে যেন ডেটা প্রবাহিত হতে পারে, সেটা হচ্ছে ইনসুলেশন ফোম, 2 নাম্বারটা। আর তার বাইরে আছে একটা পরিবাহী, সেটা হচ্ছে কপার ম্যাশ। এর কাজ হচ্ছে বাইরের তাপচাপ থেকে ডেটাকে রক্ষা করা, ডেটা যেন নির্বিঘ্নে প্রবাহিত হতে পারে। আর জ্যাকেট, আউটসাইড জ্যাকেটের কাজ হচ্ছে তারটা যেন নষ্ট না হয়ে যায় বাইরের আঘাতের কারণে, সেই জিনিসটা নিশ্চয়তা করা।
তাহলে এইভাবে একটা কোএক্সিয়াল কেবল মানে আপনার কি হচ্ছে গঠিত হচ্ছে। বিষয়টা আশা রাখি ক্লিয়ার হয়েছে। এখন এই কোএক্সিয়াল কেবলের আমরা দুইটা প্রকারভেদ দেখব, যে দুইটা ধরন আছে। মুছে দিচ্ছি একটু। হ্যাঁ, কোএক্সিয়াল কেবলের দুইটা ধরন আছে, একটা হচ্ছে থিক নেট আর একটা হচ্ছে থিন নেট। বেসিক্যালি দুই ধরনের। আচ্ছা, একটা হচ্ছে থিন নেট আর আরেকটা হচ্ছে থিক নেট। থিন নেট, থিক নেট, দুইটার মধ্যে পার্থক্য আমরা প্রথমে যে জিনিসটা দিয়ে করতে পারি সেটা হচ্ছে পুরুত্ব। ঠিক আছে, পুরুত্ব। পুরুত্বটা হচ্ছে, এটা হচ্ছে 0.25 ইঞ্চ। ঠিক আছে, আচ্ছা। আর যেহেতু থিন মানে একটু চিকন আর থিক মানে কি একটু মানে তার চেয়ে একটু হবে, মোটা হবে, এটা হচ্ছে 0.5 ইঞ্চ। আচ্ছা, পুরুত্ব। এবার আসেন ট্রান্সমিশন ডিস্টেন্স। আসলে কতটুকু দূরত্বে এরা নির্বিঘ্নে ডেটা প্রবাহ করতে পারে, সিগন্যাল দুর্বল হয় না, সিগন্যাল দুর্বল হয় না। ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সমিশন ডিস্টেন্স, টিডি। ট্রান্সমিশন ডিলে না, এই ডিতে হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স, এটা হচ্ছে ট্রান্সমিশন। ট্রান্সমিশন ডিস্টেন্স। তো ট্রান্সমিশন যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আপনার 185 মিটার। এটা হচ্ছে 500 মিটার। এটা হচ্ছে রিপিটার ছাড়া। এটাও একটা নেটওয়ার্কিং ডিভাইস, রিপিটার ছাড়া। এটাও রিপিটার ছাড়া। তো এখন একটা বিষয় খেয়াল করেন, রিপিটার জিনিসটা কি? রিপিটারের কাজ হচ্ছে যে যখন আপনার কি হয় যে ডেটা যখন আমরা প্রবাহিত করি, ডেটা যেতে 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 একটা মানে সীমাবদ্ধতা বা সমস্যা অনুযায়ী, ঠিক আছে, আপনার কি হয়, ডেটা একটা জায়গায় গিয়ে দুর্বল হয়ে যেতে পারে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে। এটা হচ্ছে এক এক পরিবাহী তারের ক্ষেত্রে ঘটনাটা এক এক রকম। যখন দুর্বল হয়ে যায়, রিপিটার যদি ব্যবহার করতে পারি আমরা, তাহলে কি হয়, এই সিগন্যালটাকে আবার একটু শক্তিশালী করে দেয়, বর্ধিত করে দেয়, অ্যাম্প্লিফাই করে। রিপিটার কি করে, অ্যাম্প্লিফাই করে। অ্যাম্প্লিফাই করে দিলে সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করে দিলে আমাদের জন্য সুবিধা হয়, সেটা হচ্ছে এই সিগন্যালটা আরো দূরে পাঠানো যায়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে যে যদি আপনার এই যে থিন নেট, যেটা এই থিন নেটে কি হয়, 185 মিটার পর্যন্ত কোনো ধরনের রিপিটার ছাড়া ডেটাটা চলে যেতে পারে, সে শক্তি হারায় না। কিন্তু এরপরে এই দূরত্বের পরে গিয়ে সে শক্তি হারায়, রিপিটার ব্যবহার করতে হয়। বাট এই পর্যন্ত রিপিটার ছাড়াই সেটা করা যাচ্ছে। আর থিক নেটের বেলায় 50 মিটার মানে এই পর্যন্ত 500 মিটার 500 মিটার পর্যন্ত রিপিটার ছাড়া নির্বিঘ্নে ডেটাটা প্রবাহ করতে পারবেন, সিগন্যাল দুর্বল হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে স্পিড। স্পিডটা কেমন? ওয়্যারে সবসময় আমরা স্পিড বেশি পাবো, এটা মাথায় রাখবো। ঠিক আছে, তো এটা হচ্ছে 10 Mbps, এখানে হচ্ছে 10 Mbps। বোঝা গেল বিষয়টা? 10 Mbps, ক্লিয়ার? দুইজনের গতিটা সমান। আচ্ছা, একজন কি বলল? সাজেশন বেসড। ঠিক আছে, সাজেশন আমি একটা তাহলে দিয়ে দিব। হ্যাঁ,
ঈদের পরের দিন দিয়ে দিব সাজেশন, ঠিক আছে? সাজেশন বেশ, আচ্ছা ঠিক আছে, ক্লাসে নিয়ে নিব, বিগত প্রশ্ন অ্যানালাইসিস করে বিষয়টা বলে দিব যে এই এই জিনিসগুলো আপনারা চাইলে দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, বুঝা গেছে বিষয়টা? তাহলে থিন নেট, থিক নেট কার অংশ? কোএক্সিয়াল কেবলের অংশ। মুছে দিলাম, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন যে কিছু সুবিধা অসুবিধা একটু দেখে নিই, যে সুবিধাটা কি অসুবিধাটা কি। সুবিধা অসুবিধা, ঠিক আছে? তো সুবিধাটা কি? নাম্বার 1, ট্রান্সমিশন লস কম, ট্রান্সমিশন লসটা কম হয়, ঠিক আছে? এবং আরেকটা সুবিধা হচ্ছে অ্যানালগ হোক বা ডিজিটাল হোক, দুই ধরনের সিগন্যাল এর মধ্য দিয়ে প্রবাহিত করা যায়। অ্যানালগ ও ডিজিটাল উভয় সিগন্যাল, বা ডেটা, উভয় সিগন্যাল বা ডেটা ট্রান্সমিট করা যায়, আচ্ছা। যেহেতু তার মাধ্যম, তাই অধিক দূরত্ব ডেটা প্রাধান্য যাবে, অধিক দূরত্বে ডেটা পাঠানো যাবে, ঠিক আছে? এবং আরেকটা বিষয়, এটার ব্যয়টা কিন্তু কম, অপটিক্যাল ফাইবারের ব্যয় বেশি, ব্যয় কম। ব্যয় কম ও সহজে বহনযোগ্য, শেষ। এগুলো হচ্ছে আপনার। এখন সুবিধা থাকলে তো কিছু অসুবিধাও থাকতে পারে, ঠিক না? সেই অসুবিধাগুলো মানে আমরা যদি দেখি তাহলে সেগুলো আসলে কি, ঠিক আছে? অসুবিধার মধ্যে নাম্বার 1, এই যে আমরা বললাম ডেটা ট্রান্সমিশন লসটা কম, কিন্তু ডেটার যে ট্রান্সমিশনের যে বিষয়টা, হারটা, রেট, ডেটা ট্রান্সফার রেট, হ্যাঁ, ডিটিআর, ডেটা ট্রান্সফার রেট, এই যে ডেটা ট্রান্সফার রেট, এটা নির্ভর করে দৈর্ঘ্যের উপর। ডেটা ট্রান্সফার রেট নির্ভর করে দৈর্ঘ্যের উপর, তারের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। আর আসলে অসুবিধার মধ্যে আমরা একটু পরে জানবো যে একটা আছে, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এই যে টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় ব্যয় বেশি, ব্যয়টা কি বেশি। আচ্ছা, তাহলে কেবল নেটওয়ার্কের অধীনে শুধু যে কেবল নেটওয়ার্কের ব্যবহার হয় বিষয়টা যে এমন তা না, ঠিক আছে? কেবল নেটওয়ার্কিংয়ে ব্যবহৃত হচ্ছে আপনার এই যে সিসিটিভি ক্যামেরার যে আমরা সিস্টেমটা স্থাপন করি কোনো একটা জায়গায় বা প্রতিষ্ঠানে, সেক্ষেত্রেও কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয়, ঠিক আছে? টেলিভিশন নেটওয়ার্কে ব্যবহৃত হচ্ছে, কেবল নেটওয়ার্কের অধীনেই তো, ডিশে ব্যবহৃত হচ্ছে,
লোকাল এরিয়ার নেটওয়ার্ক মানে ল্যান। আমরা তো ল্যান সম্পর্কে একটু পরেই পড়ব। লোকাল এরিয়া নেটওয়ার্ক স্থাপনেও আপনার কি হয়, কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয়। তাহলে ট্রান্সমিশন লস কম, অ্যানালগ ডিজিটাল উভয় ধরনের ডেটা প্রেরণ করা যায়, অধিক দূরত্বে ডেটা পাঠানো যায়। তবে রিপিটার ব্যবহার করতে হবে, কারণ যে সীমাবদ্ধতা দেখেছিলাম সেটা হচ্ছে 185 মিটার 500 মিটার। আচ্ছা, আর ব্যয় কম, সহজে বহনযোগ্য অপটিক্যাল ফাইবারের তুলনায়। আর অসুবিধার মধ্যে যদি আমরা দেখি তাহলে ডেটা ট্রান্সফার রেট এটা নির্ভর করে দৈর্ঘ্যের উপর, আর টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় এর ব্যয়টা কি তুলনামূলকভাবে বেশি। তো এই হচ্ছে আমাদের যে কোএক্সিয়াল কেবল তার বিষয়টা। আশা রাখি ক্লিয়ার হয়েছে। জি, আপনাদের ইয়াটা একটু দেখে নিন। ঠিক আছে, মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটায় একটা বিষয় একটু আপনাদেরকে বলে দেই, ট্রিপল স্টার দিয়ে লিখে রাখতে পারেন চাইলে। সেটা হচ্ছে এই যে মনে আছে আমরা দেখবেন কোএক্সিয়াল কেবলটা মানে যে টিভিতে যখন ইনজেক্ট করি, মানে টিভির সাথে যখন সংযোগ দিই, মানে ছোট্ট একটা সকেটের মতো, মানে হচ্ছে সকেট না, মানে হচ্ছে সংযোগ একটা ইয়ে ব্যবহার করা হয় না, যার ভিতরে তারটা ঢুকিয়ে তারপর টিভির পেছনে লাগানো হয়। তো কানেক্টর, সোজা কথা, মানে কানেক্টরের কথা বলছি। এই তারটা যে কানেক্ট করব ডিভাইসের সাথে, কানেক্টর। এই কোএক্সিয়াল কেবলের কানেক্টরের নামটা কি, কে বলতে পারবেন? কোএক্সিয়াল কেবলের কানেক্টরের নামটা হচ্ছে আপনার বিএনসি কানেক্টর। ওই বক্সের মতো যে জিনিসটা সেটাকে বলা হয় বিএনসি কানেক্টর। ঠিক আছে, এই বিতে হচ্ছে বেয়োনেট, ঠিক আছে, আর এটা হচ্ছে এনতে হচ্ছে নীল, আর সিতে হচ্ছে কি আপনার কানেক্ট মানে নাম আর কি। হ্যাঁ, এই নামটা হচ্ছে কনসেলম্যান। হ্যাঁ, একটু দেখে নিন, কনসেলম্যান নাকি কনসেল, বেয়োনেট, নেইল, কনসেলম্যান। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার এই বিএনসি কানেক্টর। এটা কার ক্ষেত্রে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবলের ক্ষেত্রে। কোএক্সিয়াল কেবলের কানেক্টরের নামটা হচ্ছে বিএনসি কানেক্টর। ঠিক আছে, তাহলে মুছে দিলাম। হ্যাঁ, এটা একটু মনে রাখেন আলাদাভাবে। আচ্ছা, আমরা এরপর যাব, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলে। কেমন? সাজেশন বেসড ক্লাস। আচ্ছা, ঠিক আছে, মারিয়া আফরিন তন্নি। ঠিক আছে, তাহলে সাজেশন বেসড যে ক্লাস সেটা তাহলে নেব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা একটু ব্রেক দিয়ে আবার শুরু করি নাকি? ঠিক আছে, একটু ব্রেক দিয়ে শুরু করি। এখন বাজে কয়টা তাহলে? খুব বেশি না মনে হয়, বাজে হচ্ছে 11:30। ঠিক আছে, আমরা তাহলে একটু ব্রেক দিয়ে তারপর শুরু করি। সেটা হচ্ছে আপনার আমি একটু তাহলে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে আবার এই জায়গাটা থেকে শুরু করব। সেটা হচ্ছে
আপনার টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল থেকে আমরা শুরু করব, ঠিক আছে? একটু পরে আমরা এই জায়গাটা থেকে শুরু করব। ওকে, তাহলে একটু ব্রেক নিন। ব্রেকটা হবে মোটামুটি 15 মিনিট ব্রেক, ঠিক আছে? আচ্ছা, ওকে। দশ মিনিট বা 15 মিনিট আমরা ব্রেকটা করবো।